গেছে তার চেয়েও বেশি মানুষ ভি ওয়েপন্স বানাতে গিয়ে মারা গেছে। যদিও V2 প্রযুক্তির দিক থেকে অসাধারণ ছিল, এটা কখনোই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল বদলাতে পারত না। নাৎসিরা মোটামুটি 5000 V2 বানিয়েছিল, যেগুলো দ্রুত ব্যবহার না করতে পারার জন্য ফলাফল বদলানো যায়নি। অ্যালবার্ট স্পিয়ার আর ওয়ার্নার ভন ব্রন যখন প্রচলিত বিজ্ঞানের সীমা এগিয়ে নিয়ে যাচ্ছিল, তখন রাইখের ভেতরে কোন ধরনের সম্পদ বেশি গুরুত্বপূর্ণ তা নিয়ে বিজ্ঞানী আর আহনেনবার্গের অকাল্ট গোষ্ঠীর মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। হিমলারের আহনেনবার্গ আর ওয়ারউইসেনশ্যাফটলিক ইনস্টিটিউট নামে তারই মধ্যেকার পরীক্ষামূলক বৈজ্ঞানিক প্রতিষ্ঠান রকেট বিশেষজ্ঞদের সঙ্গে সম্পদের জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। যারা আসলে প্রযুক্তিটা বুঝতো তাদের উপরেও সে নির্দেশ দিতে শুরু করে দেয় এবং তার কথা মানতে বাধ্য করে। হিমলার আর আহনেনবার্গ শুধু ভি প্রোগ্রামের মতো প্রকল্পে বাধা দেয়নি, তারা আরো বেশি মরিয়া আর অদ্ভুত পথে জয়ের চেষ্টা চালিয়ে যেতে থাকে। আমরা দেখি যে আহনেনবার্গ গবেষণার ফোকাস বদলে যায়। নাজি মতাদর্শ এবং ইতিহাস খোঁজার জায়গা থেকে সরিয়ে যুদ্ধের ব্যবহারিক পদ্ধতির দিকে নিয়ে যাওয়া হয়। হিমলারের কল্পনা যখন পুরোদমে চলছে, তখন ভন ব্রনের বিজ্ঞানের মতো প্রচলিত বিজ্ঞান কিছু সময়ের জন্য পিছিয়ে পড়ে, কিন্তু বেশি দিন নয়, কারণ যখন লক্ষ্য সামরিক আধিপত্য, তখন সব ধরনের শিকারই গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভন ব্রন ইউনাইটেড স্টেটসে চলে যায়, যেখানে অপারেশন পেপার ক্লিপের মাধ্যমে জার্মান বিজ্ঞানীদের মেধা যুদ্ধের পরবর্তীতে কাজে লাগানো হয়। অন্যদিকে হিমলারের ফ্রেঞ্চ সায়েন্সের প্রতি আসক্তি আরও বাড়তে থাকে, এমনকি সে অতি প্রাকৃতের দিকেও ঝুঁকে পড়ে অলৌকিক অস্ত্রের খোঁজে। এর ফলে যুদ্ধের এক অদ্ভুত অধ্যায় তৈরি হয়, যখন শত্রু জাহাজের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করা হয় এক জাদু পেন্ডুলাম ব্যবহার করে। तुम सोचते हो सब देख लिया है, নাৎসি ভুয়ো বিজ্ঞানের বিচিত্র এক নতুন অধ্যায়ের শুরু হয় রহস্যময় ব্যক্তি লুডভিগ স্ট্র্যানিয়াককে দিয়ে। সে রেডিয়াস্থেসিয়ার সমর্থক ছিল, একটা অদ্ভুত তত্ত্ব যা বলে বস্তু আর মানুষের থেকে এক ধরনের শক্তি বা বিকিরণ বের হয়। স্ট্র্যানিয়াক দাবি করত প্রকৃতির এই অষ্টম শক্তি পেন্ডুলাম বা ডিভাইনিং রডের গতিকে প্রভাবিত করতে পারে, যেটা ডাউজিং নামে পরিচিত এক পদ্ধতি, যার মাধ্যমে জল, সোনা, মূল্যবান পাথর, এমনকি মাটির নিচে চাপা পড়ে থাকা মৃতদেহও খুঁজে বার করা যায়। এমনকি হিটলার এতটাই জাতিশ্রেষ্ঠত্ব প্রমাণের আচ্ছন্ন হয়ে পড়েছিল যে সে এই ধারণাটাও বিবেচনা করেছিল যে পেন্ডুলাম দিয়ে নাকি ইহুদিদের উপস্থিতি চিহ্নিত করা যাবে এবং ভিড়ের মধ্যে তাদের আলাদা করে চেনা যাবে। ডাউজিং একটা মজার পদ্ধতি। যারা এটা সমর্থন করে তারা বলে এটা কাজ করে, মাটির নিচে চাপা জিনিস খুঁজে বের করা যায়। আবার কেউ কেউ আরো এক ধাপ এগিয়ে বলে এর মাধ্যমে নানা ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার, এমনকি আরো অনেক কিছু খুঁজে পাওয়া যায়। ডাউজিং এর পক্ষে কোনো প্রমাণ নেই, তবুও 1900 দশকে এর জনপ্রিয়তা বাড়তে থাকে। স্ট্রানিয়াকের মতো অনেকে এটাকে নতুন এক বিজ্ঞান হিসেবে দেখতে শুরু করে, আর সেখান থেকেই শুরু হয় আরো অদ্ভুত এক ধরনের সম্পদ শিকার, যেখানে হালকা বাতাসেও সবকিছু ভেস্তে যেতে পারে, আর যার মূল চরিত্ররা আসে প্রতিষ্ঠিত বিজ্ঞানের একেবারে বাইরে থেকে। 1942 সালের মধ্যে আটলান্টিকে যুদ্ধ জার্মানির বিপক্ষে যেতে শুরু করে। ব্রিটিশ বাহিনী রেডার, সোনার আর ক্রিপ্টোগ্রাফির মতো আধুনিক বিজ্ঞান ব্যবহার করে জার্মান জাহাজগুলোকে একের পর এক ডুবিয়ে দিচ্ছিল। তখন প্রকৃত বিজ্ঞানীদের সরিয়ে রেখে হিমলার তার ভুয়ো বৈজ্ঞানিক সম্পদ শিকারীদের দিকে ঝুঁকে পড়ে। হিমলার নিজেই ডাউজিং আর দিব্যদৃষ্টি পরীক্ষা করতে চাইতো। আহনেনবার্গ তৈরি করার একটাই কারণ, বিজ্ঞানীদের নিয়ে আসা সেখানে আর দেখা কি সত্যি কি মিথ্যা। কিন্তু সে যেসব প্রশ্ন করছিল
সেগুলো অনেকটা আজকাল টিভিতে দেখা অদ্ভুত প্রশ্নের মতো, যেমন ভিনগ্রহীরা কি পৃথিবীতে সেটা তৈরি করেছে। সে সত্যিই মনে করতো এই প্রশ্নগুলো জিজ্ঞেস করার যোগ্য। ব্রিটিশদের সাফল্যের রহস্য বোঝার জন্য মরিয়া হয়ে জার্মান নৌবাহিনীর কর্মকর্তারা বিশ্বাস করতে শুরু করে যে রেডিয়াস্থিসিয়া ব্যবহার করে নিজেদের জাহাজ খুঁজে বের করা সম্ভব। এটা সরাসরি নাৎজি পার্টির বিষয় নয়, এটা জার্মান নেভির এক অফিসার রোডারের ধারণা। সে মনে করত যে আটলান্টিকের যুদ্ধে জার্মানির অবস্থা খারাপ হওয়ার কারণ কিন্তু আদৌ ব্রিটিশদের নতুন প্রযুক্তি নয়, বরং তারা সিডেরিয়াল পেন্ডুলাম ব্যবহারটা নিখুঁতভাবে আয়ত্ত করেছে। লুডভিগ স্ট্রানিয়াককে ডাউজিং করতে দেখে নেভি সিদ্ধান্ত নেয় তার ক্ষমতা পরীক্ষা করা হবে। তাকে বলা হয় ক্রেগস মেরিনার 2 গর্ব ক্রুজার প্রিন্স ইউজিন আর ব্যাটলশিপ বিসমার্কের অবস্থান খুঁজে বের করতে হবে। 2 জাহাজের ছবি দেখে স্ট্রানিয়াক আটলান্টিক ওশনের মানচিত্রের ওপর তার পেন্ডুলাম ঝুলিয়ে দেয়। ক্রেগস মেরিনা গোয়েন্দা কর্মকর্তাদের অবাক করে দিয়ে স্ট্রানিয়াক সফলভাবে 2 জাহাজের অবস্থান বলে দেয়। যে কথাগুলো জানা যায় তা যদি সত্যি হয়, তাহলে নেভাল রিসার্চ ইনস্টিটিউট পরে অনেক পেন্ডুলাম ব্যবহারকারীকে নিয়োগ করে, যারা সারা দিন মানচিত্রের ওপর পেন্ডুলাম ঝুলিয়ে বসে থাকত কোনো ইঙ্গিত পাওয়ার আশায়। কিন্তু এই অতি প্রাকৃত পদ্ধতি কাজ না করলেও নাৎজিদের ভূ বিজ্ঞানের ওপর নির্ভরতা আরও বাড়তে থাকে। নাৎজিরা ডাউজিং সত্যি কাজ করে বলে যে বিশ্বাস করেছিল, সেটা আসলে আরো অন্ধকার একটা বিষয়কে দেখায়। তারা যে ভুয়ো বৈজ্ঞানিক ধারায় চলছিল, সেখানে অন্তত অনিশ্চিত তত্ত্বগুলোকে সত্যি হিসেবে তুলে ধরা হচ্ছিল, সেগুলোর আসলে কোনো আধারই ছিল না। তাই আমরা ডাউজিং নিয়ে হাসতে পারি, কিন্তু যখন অন্যান্য বিষয় আসে, যেমন ইউজেনিক্স, রেসিজম, আর্য শ্রেষ্ঠত্বের মতো বিষয়, তখন বিষয়টা সহজ থাকে না। যুদ্ধের ব্যর্থতা যখন বাড়তে থাকে, তখন অ্যালবার্ট স্পিয়ারের মতন বাস্তববাদীরা সতর্ক করে যে এই অলৌকিক অস্ত্রের ওপর অন্ধ বিশ্বাস যুদ্ধের প্রচেষ্টাকে বিপথে নিয়ে যেতে পারে। কিন্তু স্পিয়ারের এই আপত্তি কোনো কাজেই আসে না। চেক সীমান্তের কাছে হিমলার নাৎজি ভূ বিজ্ঞানের মাত্রা আরও বাড়িয়ে দেয়। স্কোডা ওয়ার্কস অস্ত্র কারখানায় সে আনা নার্বের সিক্রেট প্রজেক্টস অফিস তৈরি করে। আসন্ন পরাজয়ের মুখ থেকে কোনোভাবে জয় ছিনিয়ে আনার জন্য এই অফিসে নানা রকম অদ্ভুত অস্ত্র নিয়ে পরীক্ষা করা হচ্ছিল বলে শোনা যায়। এর মধ্যে ছিল সায়েন্স ফিকশনের মতো এক ডেথ রে, যা লক্ষ্যবস্তুতে শক্তি পাঠিয়ে দূর থেকেই হত্যা বা অচেতন করে দিতে পারে। জানা যায় এই যন্ত্রের প্রোটোটাইপ তৈরি করেছিল লুফটওয়াফের এক তরুণ কর্নেল, শ্রোডার স্ট্রান্স। অ্যালবার্ট স্পিয়ার যখন এই অনুমোদনহীন প্রকল্প বন্ধ করার চেষ্টা করে, তখন হিমলার বলে এই রশ্মি যেহেতু স্বাস্থ্যের উন্নতিতেও কাজে লাগতে পারে, তাই এটাকে আসলে অস্ত্র বলা যাবে না, আর তাই এটা স্পিয়ারের অধিকারের বাইরে। এতে অবাক হওয়ার কিছু নেই। একটা সর্বাধিনায়ক তান্ত্রিক রাষ্ট্র হিসেবে নাৎজিরা বিজ্ঞানের অপব্যবহার করেছে, তারা সংস্কৃতির অপব্যবহার করেছে, ইতিহাসের অপব্যবহার করেছে, ধর্মের অপব্যবহার করেছে। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে মানুষের জ্ঞান আর সংস্কৃতির প্রতিটা দিককেই যে অপব্যবহার করা যায় তা তারা দেখিয়ে দিয়েছিল। কিন্তু নাৎজিদের ডেথ রের মতো উদ্ভট ধারণাও কিছুই নয়। তার চেয়েও অদ্ভুত ছিল তাদের আরেকটা স্বপ্ন, ফ্লাইং সসার। এবার আসে অদ্ভুত স্বভাবের অস্ট্রিয়ান প্রকৃতিবিদ ভিক্টর শবার্গার। সে বিশ্বাস করত প্রকৃতির ভেতরে লুকোনো আছে শক্তি,
তার মতে খুব নিখুঁতভাবে কার্ভ করা বাতাসের প্রবাহ আর প্রচন্ড উচ্চ চাপ একসাথে কাজ করলে এমন একটা অবস্থা তৈরি হবে যেখানে যন্ত্রটা যত না শক্তি খরচ করবে তার থেকেও বেশি শক্তি তৈরি করতে থাকবে। প্রত্যক্ষদর্শীরা দাবি করে 1945 সালে এক পরীক্ষামূলক উড়ানে একটা চাকতির মতো যন্ত্র হঠাৎ মাটি থেকে উঠে যায় এবং তার পেছনে উজ্জ্বল রঙের আলো দেখা যায়, কিন্তু এই ঘটনার কোনো ছবি বা নথি নেই, তাই পুরো ঘটনাটাই রহস্যে ঢাকা। নাজিরা সত্যি ইউএফওকে যুদ্ধে জেতার উপায় হিসেবে বিশ্বাস করত। এমন প্রমাণ খুব কমই আছে, কিন্তু এটা স্পষ্ট যে তারা সবচেয়ে অদ্ভুত কল্পনাকেও নিজেদের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করতে প্রস্তুত ছিল। শেষ পর্যন্ত নাজিদের লক্ষ্য ছিল সবকিছুর ওপর ক্ষমতা অর্জন করা। সেই লক্ষ্য তাদের যত দূরেই নিয়ে যাক না কেন। নাজিদের ভুয়ো বিজ্ঞান যতই অলৌকিক অস্ত্র তৈরি করতে ব্যর্থ হোক, অন্যদিকে কিছু বাস্তববাদী জার্মান বিজ্ঞানী একেবারে সত্যিকারের এক ওয়ান্ডার ওয়েপন তৈরি করার জন্য মরিয়া হয়ে কাজ করছিল। অসাধারণ পদার্থবিদ ভার্নার হাইজেনবার্গের নেতৃত্বে এক জার্মান দল অ্যালায়েডদের ম্যানহাটন প্রজেক্টের সঙ্গে কার্যকরী অ্যাটমিক বম তৈরি করার জন্য মরিয়া প্রতিযোগিতায় নামে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইউরেনিয়াম ক্লাব নামে পরিচিত এই দল 1942 সালে নাৎজি সামরিক কর্মকর্তাদের এক গোপন বৈঠকে, যেখানে অ্যালবার্ট স্পিয়ারও উপস্থিত ছিল, হাইজেনবার্গ ঘোষণা করে যে ইউরেনিয়াম পরিশোধন করে U-235 তৈরি করা সম্ভব, যা এক অকল্পনীয় শক্তিশালী বোমার জ্বালানি হতে চলেছে। মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরির একটা স্পষ্ট রোড ম্যাপ তৈরি হয়ে যায়। ইউরেনিয়াম ক্লাব পুরো যুদ্ধ জুড়ে তাদের কাজ চালিয়ে যায়, অনেক গুরুত্বপূর্ণ অগ্রগতি করে এবং হাইগার লকের এক মধ্যযুগীয় গির্জার নিচে লুকোনো গোপন গবেষণাগারে একটা প্রোটোটাইপ রিঅ্যাক্টরও তৈরি করে। কিন্তু তাদের এই অগ্রগতি বাধাগ্রস্ত হয়, কারণ জার্মানি থেকে ইহুদি বিজ্ঞানীদের চলে যেতে হয়, আর হিটলার জটিল জিউইশ ফিজিকের ওপর অবিশ্বাস দেখিয়ে সহজ আর্য ধারণার দিকে ঝুঁকে পড়ে। যে কারণে এই তথাকথিত জিউইশ সায়েন্সের বিরুদ্ধে এত প্রতিক্রিয়া দেখা যায়, তার একটা কারণ হলো এটা নিউটনের পদার্থবিদ্যার মতো সহজ ছিল না, যেটা যে কোনো হাই স্কুলের ছাত্র যে একটু আত্ম ক্যালকুলাস জানে সেই বুঝতে পারে। তাই যখন এত মানুষ খুব ছোট আর ধরা কঠিন এমন একটা বিষয় নিয়ে কাজ করছিল, তখন নিজেদের যারা শিক্ষিত মনে করতো তারা অনেকেই প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, বলতে থাকে এটা সত্যি হতে পারে না, বরং ওয়ার্ল্ড আইস থিওরি ঠিক, না হলে লোককথা বা আটলান্টিসের মতো কিছু ঠিক। আর এভাবেই তারা পৃথিবীকে বোঝার জন্য বিকল্প ব্যাখ্যাগুলো আঁকড়ে ধরে। এটা দেখায় যে তারা কতটা স্বল্প দৃষ্টি সম্পন্ন ছিল, কারণ জার্মানিতে যে বৈজ্ঞানিক জ্ঞান তাদের ছিল সেটা তারা অনায়াসে ব্যবহার করতে পারত, এত বিজ্ঞানীকে দেশ ছেড়ে যেতে বাধ্য না করে। এমনও বলা হয় হিটলার আর আনানর্বের অধীনে এক দশকের বর্ণবাদী নিপীড়ন জার্মানিকে সেই মানুষগুলো থেকেই বঞ্চিত করেছিল যারা হয়তো তাদের যুদ্ধ জিতিয়ে দিতে পারত। 1945 জার্মানি অবশেষে পরাজিত হয়, আর প্রথমে অ্যাডলফ হিটলার, তারপর হাইনরিখ হিমলার আত্মহত্যা করে। ডোনেটস বাধ্য হয় অ্যালাইডদের শর্ত মেনে আত্মসমর্পণ করতে। মে 7, 1945 ভোর 2:41 ইউরোপের এই ভয়াবহ যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। নতুন আর্য বিজ্ঞানের স্বপ্ন তার স্রষ্টাদের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। বিজ্ঞানকে ভুলভাবে ব্যবহার করার নানা উপায় আছে, তার ফলেই মানুষই বিপুল কষ্ট ভোগ করছে। ফ্যাসিজম এমন এক অতি প্রাকৃত কল্পনার জগৎ তৈরি করে যেখানে বিজ্ঞান আর ধর্মের নানা উপাদানকে নিজের মতো করে ব্যবহার করা হয়। আর এর ফলেই আসলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।